আজকে জালাল আহমেদ চৌধুরীর জন্মদিন। আপনারা যারা এই দু একজন এই আলাপ শোনেন, তাদের ভিতরে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে জালাল আহমেদ চৌধুরী কে। তো এ যাবৎকালে এই গত মাস দুয়েকে যতজনের নিয়ে কথা বলছি, সেটা মেসি থেকে শুরু করে মেসি রোনালদো থেকে শুরু করে সাকিব আল হাসান, যতজনের নিয়ে কথা বলছি, নিশ্চিত থাকেন বাংলাদেশের জন্য জালাল আহমেদ চৌধুরীর গুরুত্ব তার চেয়ে বেশি। হ্যাঁ, এটা খুবই সত্যি কথা। জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের ক্রিকেটের জন্য, খেলাধুলার জন্য অপরিসীম গুরুত্ব সম্পন্ন একজন মানুষ। আমি এক কথায় বলি যে একজন ক্রিকেট মানব ছিলেন জালাল আহমেদ চৌধুরী। তিনি একজন ক্রিকেট পণ্ডিত, তিনি একজন ক্রিকেট লেখক, তিনি একজন ক্রিকেট গবেষক, একজন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট কোচ। এই হচ্ছেন আমাদের জালাল ভাই, জালাল আহমেদ চৌধুরী। জালাল ভাই কয়েক বছর হলো আমাদের ছেড়ে গেছেন। জালাল আহমেদ চৌধুরীর জন্ম আজকের দিনে। তো আজকে জালাল ভাইকে নিয়ে দু চারটে কথা বলা, এতে জালাল ভাই সম্পর্কে পুরোপুরি বলা হবে এটা তো কল্পনাই করা যায় না। জালাল ভাইকে নিয়ে একটা যদি মহাভারতের মতো বই লেখা হয়, তাও আসলে খুব বেশি হবে না। দেখেন, প্রথমে জালাল ভাইয়ের যে গুণটা আমাকে বেশি স্পর্শ করছে, সেটা যদি একটু দুই চার কথা বলি, যে আমি আমার শৈশবের কথা বলতে পারি যে আমি কখনোই ক্রিকেট খেলোয়াড় বা ফুটবল খেলোয়াড় ছিলাম না। এমনকি যে সবাই তো ছোটবেলায় শখ করে হলেও একটু ফুটবল ক্রিকেট খেলে, সেটাও আমার খুব একটা খেলা হয়নি। ওই নিতান্ত চাপে পড়ে বন্ধুরা জোর করে দু একবার মাঠে নামাচ্ছে। কিন্তু আমার ভয়াবহ প্যাশন ছিল হচ্ছে পড়ার, বিভিন্ন জিনিস পড়া, উপন্যাস, বাইরের লেখালেখি। তারপরে আমাদের বাসায় উদয়ন পত্রিকা যেত, সেই ছোটবেলা থেকে রাশিয়ান গল্প উপন্যাস পড়তাম, ছোটদের জন্য লেখা। সেরকমই পড়তে পড়তে কোনো একটা জায়গায় প্রথম আমি জালাল আহমেদ চৌধুরীর একটা লেখা পড়ি। এটা সম্ভবত আমি তখন ইন্টারমিডিয়েটে চলে এসেছি, এরকম একটা সময়। জালাল আহমেদ চৌধুরীর লেখা আমাকে আক্ষরিক অর্থে আবিষ্ট করে ফেলে। বাংলায় ক্রিকেট নিয়ে সুলেখা যে সম্ভব, এই ব্যাপারটাই আমার কাছে একটা বিদ্যুৎ চমকের মতো ছিল। দেখেন, আমি ছোটবেলা থেকে মতিনন্দী পড়ে বড় হয়েছি। বাংলা ভাষায় মতিনন্দীর চেয়ে আপনার কি বলবো, স্বপ্নীল লেখা ক্রিকেট নিয়ে এটা তো আর কেউ লেখেননি। মতিনন্দী আনন্দবাজারের ক্রীড়া সম্পাদক ছিলেন। পরে আমি ধরেন উৎপল শুভ্রর লেখা পড়ছি, মোস্তফা মামুনের লেখা পড়ছি, পবিত্র কুণ্ডুর লেখা পড়ছি, বা গৌতম ভট্টাচার্যর লেখা পড়ছি। এই তো মোটামুটি বাংলা সাহিত্য, বাংলা ইয়ে তো ক্রিকেট সাহিত্য বা ক্রিকেট লেখা দুটো কোনোটাই তো খুব বড় না। এই যে কয়জনের কথা বললাম, এরাই আমাদের পায়োনিয়ার। তো এর মধ্যে জালাল ভাইয়ের লেখা ছিল উজ্জ্বল ব্যতিক্রম। মানে বাকি প্রত্যেকের লেখা আপনি পড়বেন, ধরেন মতিনন্দীর লেখা পড়ে আপনার মনে হবে যে আপনি একটা ফ্যান্টাসির জগতে চলে যাচ্ছেন। আপনি শুধু ক্রিকেট না, ধরেন বিভিন্ন অ্যাথলেটিক্স, অন্যান্য খেলা, সাঁতার। মতিনন্দীর সবচেয়ে বিখ্যাত বই কোনি, ওটা তো সাঁতার নিয়ে। তো এগুলোতে আপনি একটা ফ্যান্টাসির জগতে চলে যাবেন। আবার উৎপল শুভ্রর লেখা অনেক বেশি ক্রিকেটময়। মোস্তফা মামুনের লেখা হচ্ছে অনেক বেশি মনে হয় কিশোর সাহিত্য পড়তেছি। তো যাই হোক, সবার লেখা বিশ্লেষণ না করি, কিন্তু জালাল ভাইয়ের লেখা হচ্ছে মধুরতম লেখা, মধুরতম লেখা। সেটার মধ্যে আবার রঞ্জিত বিশ্বাস সুলভ উপমার বাড়াবাড়ি নেই, শব্দের কচকচানি নেই, কিন্তু সোজা বাংলায় লেখা, কিন্তু একবারে মধুর লেখা। তো এই মধুর লেখা পড়ে আমি আক্ষরিক অর্থে ক্রিকেটের প্রেমে পড়ে গেলাম। এর আগে ক্রিকেটটা ছিল মতিনন্দী বা অন্যদের লেখা পড়ে আমার জন্য একটা দূরের জিনিস, কিন্তু জালাল ভাইয়ের লেখা পড়ে আমার মনে হলো যে এই কাজটা আমাকে করতে হবে, যে কোনো মূল্যে এই ক্রিকেট লেখার কাছে আমাকে পৌঁছাতে হবে। তারপরে আমি নানা রকম করছি, শেষ পর্যন্ত ক্রিকেট লেখাতে এসে তিত হয়েছে এবং ইন্টারেস্টিংলি সেই জালাল ভাইয়ের আশীর্বাদ পাইছি। মানে আমি তার পায়ের কাছে বসার অন্তত সুযোগ পাইছি। জালাল ভাই আমাদের জন্য কি ছিলেন, এটা আপনি যে কোনো ক্রীড়া সাংবাদিককে জিজ্ঞেস করে দেখতে পারেন, যে তিনি আমাদের প্রত্যেকের জন্য একটা অসামান্য রিসোর্স ছিলেন। আমি ছোট্ট করে একটা উদাহরণ দেই। যে আমি তখন ইত্তেফাকে আমি লিখন তখন মাত্র অভিষেক হলো। যেদিনও অভিষেক ম্যাচ খেলছে, সেই দিনে মিরপুর স্টেডিয়ামে বসে হঠাৎ করে জালাল ভাই, আমি, উৎপল শুভ্র, আরো কয়েকজন কে কথা বলছে। তো মানে শুভ্রদাই তুলছেন প্রসঙ্গটা, যে লেগ স্পিনারদের টিকে থাকা কেন কষ্ট, লেগ স্পিন কেন আর্ট, এবং
লেগ স্পিনারদের কি ধরনের যত্ন নিতে হয় এই বিষয়ে সবাই কথা বলতেছেন, আমি ছাড়া সবাই তো বিষয়টা ভালো বোঝেন। আর সেখানে জালাল ভাই কিন্তু টানা বলে যেতেন না, ছোট ছোট করে একটা দুটো প্যারা বলতেন, তাতেই মনে হতো জালাল ভাই পুরোটা দখল করে নিলেন। জালাল ভাই বলছেন, পবিত্রতা বলছেন, সবাই বলছেন, শুভ্রদা তো বলছেনই। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি আজকে লিখনের যত্নটা কেমন হওয়া উচিত এবং লেগ স্পিনারদের যত্ন কেন দরকার এ বিষয়ে একটা লেখা লিখি। তো শুভ্রদার সঙ্গে একটু আলাপ করলাম। শুভ্রদা মানে আমাদের প্রেস বক্সের পরিবেশ কিন্তু ওই রকম যে যে কেউ যে কোনো লেখা নিয়ে যে কোনো সিনিয়র জুনিয়রের সঙ্গে আলাপ করতে পারে, সবাই যার যার ইনপুট দেয়, আগায় দেয়, যে যতটুকু পারে। ইভেন আমরা একজন আরেকজনের ইন্ট্রো ঠিক করে দেই। তো টুকটাক আলাপ করতেছে, তা সুব্রতা বলতেছেন যে জালাল ভাই থাকতে তুই আমারে এইগুলো জিজ্ঞেস করতেছিস, আমি বিব্রত হচ্ছি। তো জালাল ভাইকে জিজ্ঞেস করলাম যে জালাল ভাই এরকম লেগ স্পিন নিয়ে তো আপনারা যা বললেন কাছাকাছি একটা লিখতে চাই, তো একটু আমারে যদি ছোট্ট করে লেগ স্পিনের উত্থান পতনটা পৃথিবী জুড়ে এটা একটু বলতেন আর কি যত্ন নেওয়া উচিত। তো জালাল ভাই বললেন, দেবু আমি কি আর এত বুঝি? আমি বললাম আপনি যা বোঝেন তা অত বলা লাগবে না, কাছাকাছি বললেই আমার জন্য বিশাল হয়ে যাবে। তো জালাল ভাই আমার পাশে বসা, জালাল ভাই বলতে থাকলেন। আমার কাছে মনে হলো যে আমার আসলে আর নতুন করে লেখার কিছু নেই। জালাল ভাই মুখে যা বলতেছেন একটা পুরো লেখাই বলে যাচ্ছেন। মানে আমি একদম চোখে দেখতে পাচ্ছি যে সুভাষ গুপ্তে কেমন বল করতেন, চন্দ্রশেখর কেমন বল করতেন, সেই ক্লারি গ্রিমেট কেমন বল করতেন, তারপরে ওয়েস্ট ইন্ডিজের 4 পেসারের উত্থানে সারা পৃথিবী কেমন পেস বোলিংয়ে আবিষ্ট হয়ে গেল, সবাই কেমন করে এই লেগ স্পিনকে ছুঁড়ে ফেললো, আবার সেখান থেকে মুশতাক আহমেদরা কিভাবে লেগ স্পিনকে তুলে আনলেন, কিভাবে এটা আবার বিশ্বসেরা আর্ট হয়ে উঠলো, এবং শেষ পর্যন্ত শেনওয়ান কেন আর্ট, শেনওয়ানের বলে বলে কি আর্ট, এইটা মানে জালাল ভাই বললেন। আমি তো মূর্খ মানুষ, ফলে সেটা তুলে ধরতে পারলাম না, যতটুকু পারলাম সেটাই অনেকে বলে যে আমার জীবনের সেরা কাজ। সেই সেরা কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি জালাল আহমেদ চৌধুরীর মুখে বলা একটা জিনিস, যেটার বিকৃত একটা ভাষণ আমি লিখতে পারছিলাম, কারণ ওনার বলার মতো যদি আমি লিখতে পারতাম তাহলে তো হয়ে যেত। এই আমাদের জালাল ভাই আমাদের জন্য ছিলেন সর্বংসহায় একজন মানুষ, সবসময় মাথায় হাত থাকতো প্রতিটা ক্রীড়া সাংবাদিকের। আমি দেবব্রত বড়াই করতেছি না যে আমার সঙ্গে বিশেষ কিছু ঘনিষ্ঠতা ছিল, ওনার সঙ্গে ঘনিষ্ঠতা যা ছিল না, ওনার জীবদ্দশায় যে ওনার আশীর্বাদ পায়নি তার মতো হতভাগা এই জীবনে আর নাই। বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা করছে কিন্তু একবার মাথায় হাত পায়নি, এটা হতে পারে না। আমরা জালাল ভাইকে তো জালাল ভাই এক জীবনে একেবারে অ্যাক্টিভলি জার্নালিজম করছেন। জালাল ভাইয়ের যদি ওই বহুরূপী চরিত্র পুরোটা বলতে যাই সে তো বিশাল ব্যাপার। মাঠে ক্রিকেট খেলছেন, অ্যাক্টিভলি সন্ধ্যাবেলায় এসে সাংবাদিকতা করছেন, তাও ইংরেজি সাংবাদিকতা করছেন। দেখেন এই লোকটা মধুর বাংলা লিখতেছে, আবার সাংবাদিকতা করতেছে ইংরেজিতে, আবার সকালবেলায় উঠে বাচ্চাদের ক্রিকেট শেখাচ্ছে। মানে আপনি একটা মহাসব্যসাচী, নিজে খেলতেছে, বাচ্চাদের শিখাচ্ছে, সাংবাদিকতা করতেছে, আবার বাংলায় অপূর্ব লেখা লিখতেছে, এরকম একটা লোক। তো জালাল ভাইকে আমরা যখন পাইছি তখন জালাল ভাই অ্যাক্টিভ সাংবাদিকতা করেন না, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের গুরু, তো আমাদের সাংবাদিকদের একটা সংগঠন আছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ওখানে নির্বাচন কমিশনার হতেন জালাল ভাই সবসময়, আমি যতদিন ধরে দেখতেছি। তো জালাল ভাই প্রেস বক্সেও আসতেন, খেলা তো কখনো মিস করতেন না, ওই প্রেস বক্সে আসতেন, কিন্তু শেষ দিকে যেহেতু অ্যাক্টিভ জার্নালিজম করতেন না, কোথাও কোথাও দেখা যেত হয়তো সপ্তাহে একটা লেখা লিখতেন বা 15 দিনে একটা লেখা লিখতেন। ফলে জালাল ভাই ওই ব্রেকে একটা বড় টাইম, ওই যে আগে একদিন বলছিলাম যে প্রেস বক্সের পিছনে একটা ছোট্ট সিগারেট খাওয়ার লবি আছে, একটা বারান্দা আছে, ওই জায়গাটায় জালাল ভাইয়ের সঙ্গে প্রচুর সময় কাটতো। এমনিতে উনি বসতেন তো সিনিয়রদের সঙ্গে, ফলে ওই জায়গাটা আমরা তো মানে আমি বয়স হয়ে যাওয়ার পরেও ওনাদের কাছে যেতে ভয় পেতাম। জালাল ভাই ওই জায়গাটা থাকতেন, সিগারেট খেতেন খুব, এবং সেইটাই শেষ পর্যন্ত প্রাণটা নিল। তো জালাল ভাই ওই জায়গাটায় গিয়ে আমিও জালাল ভাইয়ের পাশে সারাক্ষণ বসে থাকতাম, আমার দিন দুনিয়ার সমস্ত গল্প করতাম। মাঝে মাঝে দু একজন ক্রিকেটার আসতো প্রেস বক্সে বেড়াতে, এই হুট করে মাশরাফি আসতো, তুষার ইমরান আসতো, এরা এসে থমকে যেত। মানে ওরা আসতো, হয়তো ভাবতো যে আমাদের সঙ্গে একটু টুকটাক একটু স্মোক করতে পারে কিনা, গল্প করতে পারে কিনা, কিন্তু এসে দেখতো যে ওদের স্যার আমাদের সঙ্গে বসা। ওই জালাল ভাইকে দেখে দূর থেকে স্যার আসসালামু আলাইকুম বলে কাছুমাচু করে সামনে এসে দাঁড়াতো। জালাল ভাই হাত ধরে বলতেন কি অবস্থা তুষার, এই হচ্ছে জালাল ভাই।
কেন তুষাররা বা মাশরাফিরা জালাল ভাইকে দেখে ওরকম ভাবে দাঁড়ায় যেত? কেন আমিনুল ইসলাম, বুলবুল, আকরাম খানরা জালাল ভাইকে দেখলে সার সার করতো? কারণ হচ্ছে জালাল ভাই বাংলাদেশের ক্রিকেটের যে গোড়াপত্তনটা, কোচ হিসাবে এটা জালাল ভাইয়ের হাতে করা। জালাল ভাই খেলোয়াড় হিসাবে খুব উল্লেখযোগ্য ছিলেন না, কিন্তু কোচ হিসাবে মহিরুও কোচ। এই যে তুষার ইমরানদের কয়েকটা গ্রুপ, এই যে ধানমন্ডি বেস এবং মোহাম্মদপুর বেস যত ক্রিকেটার ন্যাশনাল লেভেলে আসছে, এই বেশিরভাগকে একদম বাচ্চা থাকতে থেকে জালাল ভাই হাতে গড়ে গড়ে বড় করছেন। এটা একটা অবদান। আর একটা অবদান হচ্ছে ন্যাশনাল কোচ হিসাবে। দেখেন 1997 যে আইসিসি ট্রফি আমরা জিতছি, মানে আইসিসি ট্রফি জেতা পর্যন্ত আমরা কিন্তু কোনো পার্মানেন্ট মানে ন্যাশনাল টিমের কোচ পাইনি। বিভিন্ন টুর্নামেন্ট উপলক্ষে, মূলত আইসিসি ট্রফি উপলক্ষে কখনো মহিন্দর অমরনাথ, কখনো মুদাস্সার নজর এবং পরে গর্ডন ইনিস, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হতো। ওনারা আসতেন, এসে টুর্নামেন্টটা কোনো ক্রমে খেলাতেন, নানা রকম বিতর্কিত কাণ্ড কারখানা করতেন। ও আইসিসি ট্রফি 97 উপলক্ষেও তাই হয়েছিল ঘটনাটা। মানে গ্রিনিসকে আমি কোনোভাবেই তার কাছ থেকে কোনো ক্রেডিট কেড়ে নিচ্ছি না, কিন্তু গর্ডন ইনিস এই দলটা বানাইছে, গর্ডন ইনিস এই দলটারে ক্রিকেট খেলা শিখাইছে, এটা স্রেফ প্রলাপ ছাড়া কিছু না। এটা হচ্ছে মানে আমরা মিডিয়া এই জিনিসটাকে, মিডিয়া এবং গভর্নমেন্ট, ক্রিকেট বোর্ড সবাই মিলে জিনিসটাকে এই হাওয়ার উপরে দাঁড় করাইছে যে গর্ডন ইউনিস আমাদের সাকসেস এনে দিচ্ছে। আপনি একবার চ্যালেঞ্জ করে কাউকে জিজ্ঞেস করেন তো, গর্ডন ইউনিস আইসিসি ট্রফির কয় মাস আগে এসে দলের দায়িত্ব নিচ্ছে? এই কয় মাসে একটা দলকে কেউ তৈরি করতে পারে? তখন তো দল অলরেডি বিকেএসপিতে ট্রেনিং শুরু করে দিচ্ছে। এই দলকে তার প্রায় 1 বছর আগে থেকে এসএসসি ট্রফি অমুক তমুক হয়ে কে তৈরি করতেছে? 2 জন কোচ, জালাল আহমেদ চৌধুরী, ওসমান খান। ওসমান খান এখনো বেঁচে আছেন, পারলে ওসমান খানকে জিজ্ঞেস করে দেখতে পারেন। বা গাজী আশরাফ হোসেন লিপু ওই টিমের ম্যানেজার, আকরাম খান ওই টিমের ক্যাপ্টেন, এদের জিজ্ঞেস করে দেখতে পারেন। এদেরকে তৈরি করছে ওসমান খান আর জালাল আহমেদ চৌধুরী। এরা তিলে তিলে এই দলটাকে সাজাইছে, বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে এই দলটাকে তৈরি করছে। এই দলটাকে ব্যাটিং থেকে শুরু করে, দেখেন তখন তো ছোটবেলা থেকে টেকনিক শিখে, একদম গ্রিপ শিখে, ফুটওয়ার্ক শিখে কেউ ন্যাশনাল টিমে আসতো না। আজকালও আমরা রেডিমাল ন্যাশনাল টিমে পাই না, আর তখন তো প্রশ্নই আসে না, তখন ওই লেভেলেই শেখাতে হতো। জালাল ভাই, ওসমান ভাইরা সেটা করছেন, হাতে ধরে ফিল্ডিং শিখেছেন, ব্যাটিং শিখেছেন, বোলিং শিখেছেন। পরে গর্ডন ইউনিস আসছেন, হ্যাঁ তার কাছ থেকে উপকৃত হয়েছে দল, অবশ্যই উপকৃত হয়েছে। ওইরকম একজন মহিরুহ ব্যাটসম্যান, তাকে দেখলে অনুপ্রাণিত তো হয়। বাংলাদেশ করছে, চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, সে সময় টাকার অভাবে এই জালাল ভাই আর ওসমান ভাইকে আমাদের দলের সঙ্গে মালয়েশিয়া নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। আচ্ছা, এইটা পর্যন্ত মানা যায় যে টাকার অভাবে করছেন কাজটা, কিন্তু দেশে এসে যখন মানিক মিয়া অ্যাভিনিউতে সম্বর্ধনা দেওয়া হলো, তখনও তাদের কেউ ডাকে নাই। এই প্লট দেওয়া, অমুক করা তমুক করা, পত্রিকায় সাক্ষাৎকার, 2-4 জন জানাশোনা সাংবাদিক ছাড়া কেউ জালাল ভাই আর ওসমান ভাইয়ের দিকে ফিরে তাকায় নাই। অথচ আপনি আকরাম বুলবুলদের সঙ্গে আলাপ করে দেখেন, তারা প্রত্যেকে বলবে যে এই যে বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি স্থাপন হয়েছিল 97 আইসিসি ট্রফি জিতে, এটা ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী এবং ওসমান খান। জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের ক্রিকেটারদের গুরু, ক্রিকেট সাংবাদিকদের গুরু, বাংলাদেশের সার্বিক অর্থে ক্রিকেটের গুরু। এই জালাল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতাটা এই প্রসঙ্গে একটু বলার লোভ সামলাতে পারতেছি না, খুব অন্য মাত্রা পায় হচ্ছে করোনার সময়। করোনার সময় আমি ভাগ্য বিতাড়িত হয়ে অনেকটা গ্রামে চলে গেছিলাম বউ বাচ্চা নিয়ে। তো সে সময় আমার কোনো একটা দুঃখজনক স্ট্যাটাস দেখে জালাল ভাই হঠাৎ করে আমরা ফেসবুকে কানেক্টেড ছিলাম, ফেসবুকে আমাকে ফোন দিছিলেন মেসেঞ্জারে, যে দেবু তুমি কি খুব সমস্যার ভিতর দিয়ে যাচ্ছ? তো সেই শুরু, এরপর পুরো করোনার প্রায় 1.5 মাস আমি যতদিন বাড়ি ছিলাম, প্রায় প্রতিদিন আমরা ওই মেসেঞ্জারে গল্প করতাম। আমার বিভিন্ন ছোট ছোট হতাশার কথা বলতাম, জালাল ভাই যতদূর সম্ভব সেগুলোর ব্যাখ্যা দিতেন, তার মতো করে বলতেন। তারপরে জালাল ভাই এমনকি বলতে লজ্জা নাই, আর্থিকভাবেও জালাল ভাই ওই সময় আমার সহায়তা করছেন। সৌভাগ্যক্রমে সেটা আমি ইয়েটা করতে পারছি। যাই হোক, তো জালাল ভাই সেই সময় আমি একটা ইন্টারভিউ নিয়ে রাখছিলাম। তো সেই ইন্টারভিউটা ইচ্ছা আছে একটা বই আকারে, বাংলাদেশের ক্রিকেট গুরুদের নিয়ে একটা বই আকারে প্রকাশ করব। সেখানে জালাল ভাইয়ের ইন্টারভিউটা রাখবো, অত্যন্ত মানে বেশ বড় একটা ইন্টারভিউ। সেদিন মধ্যে আমরা 1.5-2 ঘন্টা কথা বলছিলাম ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ক্রিকেট স্ট্রাকচার নিয়ে এবং ওনার ক্রিকেট ফিলোসফি নিয়ে। শেষ পর্যন্ত জালাল ভাইয়ের পুরোটা তো বলতে পারলাম না। জালাল ভাইকে আমার পরিবারও খুব ভালো করে চেনে, বিএসজের পিকনিকে যেতাম, সেখানেও জালাল ভাইকে আমরা অন্য রূপে দেখতাম। খুব আড্ডাবাজ মানুষ,
কোথায় একটা ঢাকাইয়া টান ছিল। ঢাকার মানুষ, ঢাকাইয়া টান তো থাকবেই। লিখতেন একদম শান্তিপুরী লেখা, মুখে একটা ঢাকাইয়া টান ছিল। তো জালাল ভাইকে এইভাবে আসলে চেনা যাবে না। আপনারা ক্রিকেটারদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন, ক্রিকেট সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে বাংলাদেশের ক্রিকেট আজকে যে এখানে দাঁড়ায় আছে, এই যে আজকে চেন্নাইতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতেছে, টেস্ট খেলতেছে, বিরাট কোহলি রোহিত শর্মাদের সঙ্গে লড়াই করতেছে, এই যে সৌভাগ্যটা অর্জন করতে পারছে বাংলাদেশের ক্রিকেট, এর পেছনে যদি দু চারজন লোকের অবদান থেকে থাকে, তার একজন জালাল আহমেদ চৌধুরী। জালাল ভাইয়ের আজকে জন্মদিন, তার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে অনুরোধ করি, জালাল ভাই পরে ইনফ্যাক্ট করোনা, পোস্ট করোনা ধাক্কা সামলাতে না পেরে প্রচুর স্মোক করতেন, তো মূলত ফুসফুসের ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। এবং মানে খুব দুঃখজনকভাবে ওনার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন নাদির শাহ, আম্পায়ার নাদির শাহ। নাদির শাহের সবাই ভাই জালাল ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। আসাফ ভাই আমাদের ক্রিকেট কর্মকর্তা, উনিও ঘনিষ্ঠ ছিলেন। তো নাদির শাহ যখন ওই ফুসফুস সংক্রমণ নিয়ে হসপিটালে ভর্তি হলো, তখনও পর্যন্ত জালাল ভাইয়ের সঙ্গে আমার রেগুলার কথা হচ্ছে। জালাল ভাই তখন একটু একটু বুকে সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট। তো জালাল ভাই তখন ওই নাদির শাহের নিয়ে কথা বলতেছেন ফেসবুকে। নাদির শাহ প্রয়াণের পরে নাদির শাহ মারা গেলেন, তখনও জালাল ভাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। আজও আমার অনেক স্ট্যাটাসে জালাল ভাই দেখবেন অসাধারণ সব কমেন্ট আছে। তো জালাল ভাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। 2-3 দিন পরে জালাল ভাইকে ওই একই হাসপাতালে ভর্তি হতে হলো, এই যে আনোয়ার খান মডার্নে। তো জালাল ভাই তখন না একটু ভয় পেয়ে গেছিলেন। জালাল ভাইয়ের সঙ্গে আমার রেগুলার কথা হচ্ছে। ওই সময় আমি একটা বই লিখতেছিলাম, বাংলাদেশের আন্ডার-20 দল, আন্ডার-19 দলের বিশ্বকাপ জেতা নিয়ে। ওটা আবার জালাল ভাইকে উৎসর্গ করছিলাম। যার কারণ জালাল ভাইয়ের হাত ধরে এটা শুরু হয়েছিল, যে সব কথা আলাদা। তো জালাল ভাই ওই সময় ফোনে বলতেছিলেন যে দেবুরে ভয় করে, নাদির শাহ মারা গেল কয়দিন আগে এই হসপিটালে, সেই ফুসফুসের কষ্ট নিয়ে ভর্তি হইলাম। একবার বেরোলেন ওইখান থেকে, আবার বাসা থেকে গুরুতর অসুস্থ হয়ে আবার ভর্তি হলেন। শেষ পর্যন্ত নাদির শাহের মতো জালাল ভাইয়েরও ওই হসপিটাল থেকে পৃথিবী ছেড়ে যেতে হলো। যাই হোক, মানে ব্যক্তিগত আলাপ না করেই জালাল ভাইয়ের জন্য সবাই প্রার্থনা করবেন এবং এই লোকটাকে কৃতজ্ঞতা জানাবেন যে আমরা যারা বাংলাদেশি তারা যে আজকে ক্রিকেটের এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, এর পিছনে মানে যে অল্প কয়েকটা লোকের অবদান আছে, তার মধ্যে জালাল ভাই একজন। সবাই ভালো থাকবে।